শব্দটা শুনলেই আমাদের মধ্যে একটা অদ্ভুত আবেগ কাজ করে, একটা অদ্ভুত উচ্ছ্বাস, একটা অদ্ভুত অনুভূতি। আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা কবাডি হলেও কিন্তু সব থেকে বেশি কমার্শিয়াল ভ্যালু ক্রিকেটে। প্রথমে ক্রিকেট কিন্তু খেলা হতো টেস্ট ফরম্যাটে, তারপরে শুরু হয় 60 ওভারে খেলা, অ্যান্ড তারপরে 50 ওভার, যেটাকে বলা হয় ওয়ান ডে ম্যাচ। আর তারপরে তো কোনো কথাই নেই, T20। স্যার, আপনার নাম? আমার নাম সুব্রমণিয়াম, কিন্তু আমাকে ডাকা হয়, ডাক নাম হচ্ছে কুমার বলেই কলকাতায় সবাই আমাকে চেনে, কলকাতা বলেই চেনে। অ্যাজ এ কোচ হিসেবে আপনার কাছে কোনটা চ্যালেঞ্জিং, বাচ্চাদের শেখানো না বড়দের শেখানো? আমি যেটা বলতে চাই, কোচ বলে আমি খুব একটা বলতে পারবো না, কেন আমার একটা মানে আমাদের নিজস্ব কোচ মানে এক্সেল চেস ক্লাবের কোচ হচ্ছে সতীশ ভটনাগর, কিন্তু আমি একটা কর্মকর্তা হিসেবে ক্লাবকে রিপ্রেজেন্ট করি সিএবিতে। আজকে 15-20 বছর হয়ে গেল, আরও বেশিই বলতে পারি। কিন্তু আমার বক্তব্য যে আমরা ফার্স্ট ডিভিশন ক্লাবে দীর্ঘদিন ধরে ফার্স্ট ডিভিশন খেলেছি, আমার রেজিমে আমরা ফার্স্ট ডিভিশন খেলেছি। তারপরে দুর্ভাগ্য অনুযায়ী আমরা ইডেন গার্ডেন্সে একটা সেকেন্ড ডিভিশনে ফাইনাল রেলিগেশন ম্যাচে হারতে হলো বলে আমরা খেলতে হলো। এখন লাস্ট আমরা 10-12 বছর ধরে আমরা সেকেন্ড ডিভিশনে খেলছি। এটাও গর্ব করে বলতে পারি যে আমরা নির্মল চ্যাটার্জি মারা গেছেন, লেট নির্মল চ্যাটার্জি ট্রফিটাও আমরা বেঙ্গল ইডেন গার্ডেন্সে আমরা বেঙ্গল স্পোর্টিংকে হারিয়ে আমরা ওই ফাইনালটাও জিতলাম। ক্রিকেটার না হলে কি হতে? আমি আবার ক্রিকেটার না হতাম তাহলে আমি ড্রয়িং খুব পছন্দ করি, ড্রয়িং করে, হ্যাঁ খুব পছন্দ করি। আচ্ছা, ক্রিকেটার জীবনে কি কি প্রতিকূলতা ফেস করেছো এতদিনে? ক্রিকেট খেলতে গিয়ে আমি দেখলাম ক্রিকেট অ্যাকচুয়ালি দেখতে গেলে অনেকটা ইনভেস্টমেন্ট লাগে, প্লাস ভালো ক্লাব, ভালো কোচ, এরা পশ্চিমবাংলায় আমরা অনেক খুঁজতে হয়। প্লাস আমি যে প্রফেশনালি যে লেফট টাইম স্পিন করি, ওই হিসাবে কোচ হিসাবে অনেকজন কম টাইম দিতে পারে। যারা ন্যাশনাল লেভেল খেলেছে, যারা মানে রঞ্জি ট্রফি খেলেছে, ওরা টাইম নেই, অ্যাকচুয়ালি ওরা জব ধরে নিয়েছে। তারপরে আমাদেরকে অনেক দেখে ওদের দিয়ে টিপস নিয়ে করতে হয়। তার মানে প্রতিকূলতা রয়েছে, সে তার মধ্যেও সবকিছু বাধা পেরিয়েও আপনারা খেলে যাচ্ছেন। সেটা তো করতেই হবে, কেন কি আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি, আর প্লাস অনেক দীর্ঘদিন দিয়ে খেলে আসি, আর খুব চেষ্টা করেই ক্রিকেটটা খেলি। মানে এর পরের লেভেলটা হবে 25 রঞ্জি, এগুলো ঢোকার জন্য আমাদের চান্স নেওয়ার জন্য এই ডিভিশন ক্লাব, ফার্স্ট ডিভিশন ক্লাব খেলতে হবে, তার পারফর্ম দেখেই রঞ্জি ট্রফি সিলেকশন হয়। আচ্ছা, সারাদিনে কত ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ পান? আমাদের প্র্যাকটিস করার সুযোগ তো 3 ঘন্টা পাই, আর অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য যে যেরকম লাগে, মানে কি আমাদের আবার ব্যাটিং কারো করা আছে 1 ঘন্টা এক্সট্রা করে, আমি আর বোলিং করতে চাই, ওটা আমি এক্সট্রা করি। প্র্যাকটিসের জন্য কোনো টাইম নেই, শিডিউল বলতে গেলে ওই সকালবেলা সূর্য বেরোলো আমরা স্ট্রেচিং দিয়ে আরম্ভ করি, লাস্ট অবধি একটা মার্ক করে প্র্যাকটিস করে যাই। আপনার প্রিয় খেলোয়াড়কে? আমার প্রিয় খেলোয়াড় রাহুল দ্রাবিড়, কারণ ডিসিপ্লিন প্লাস ক্রিকেটটা এত ভালো, প্লাস দেশের জন্য যত ভালো খেলেছেন আমার খুবই ভালো লাগে। ওনার ব্যাটিং স্টাইলে খেলা আমার খুবই পছন্দ হয়। সম্প্রতি বিরাট কোহলি, কি বলবেন? বিরাট কোহলি একটু এগ্রেসিভ, আমি এগ্রেসিভ খেলি না, আমি পছন্দ করি না। বিরাট কোহলি হচ্ছে পুরো ভারতবর্ষে না, ওয়ার্ল্ডে খুব সুপার প্লেয়ার। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে রাহুল দ্রাবিড়। ক্রিকেট শব্দটা শুনলেই একটা অদ্ভুত উন্মাদনার কাজ করে, ছোট থেকে বড় সবার মধ্যেই কিন্তু এই ক্রিকেট প্রেম একদম রয়েছে। আমরা এখন রয়েছি ডিকেএস কোচিং ক্লাবে। কি নাম তোমার? ঋচিক রায় গোষ্ঠীপতি। ঋচিক, আচ্ছা ঋচিক, বলো তোমার ব্যাটিং ভালো লাগে না বোলিং, কোনটা ভালো লাগে? আমি অ্যাকচুয়ালি অলরাউন্ডার, তাও আমার ব্যাটিংটাই বেশি ভালো লাগে। ব্যাটিংটা বেশি ভালো লাগে। আচ্ছা, কোন ক্রিকেটারকে, একটু জোরে বলো ঋচিক, কোন ক্রিকেটারকে সব থেকে বেশি পছন্দ?
আর অনেক ক্রিকেটারকেই পছন্দ, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ MS ধোনি, কারণ সবচেয়ে বেশি ইন্সপায়ারিং। আচ্ছা, কেন ইন্সপায়ারিং MS ধোনি, এবার একটু বলো। কারণ আমি ছোট থেকে MS ধোনিকে দেখে এসেছি, যে MS ধোনি ক্যাপ্টেন্সি ভালো করে, ফিনিশিং ভালো করতে পারে। অ্যান্ড আমার ছোট থেকেই আমার MS ধোনি একজন আইডল হয়ে গেছে। আচ্ছা, কোন লেভেল অবধি খেলতে চাও একটু বলো, কোথায় খেলতে চাও? ইন্ডিয়ান ক্রিকেট টিমে? আমি পারলে ইন্ডিয়ান ক্রিকেট টিমেই খেলবো, কিন্তু দেখা যাক যদি ভালো খেলতে পারি। ভালো খেলার কতটা, মানে কতটা ডেডিকেশন দিয়ে তুমি খেলছো, মানে সারাদিন কতক্ষণ প্র্যাকটিস করো? আমার উইকডেজে হয় না, উইকেন্ডে আমি 2 দিন এখানে আসি, এখানে 3 ঘন্টা মতো খেলে যাই। বোঝাই গেল যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু এই ক্রিকেট প্রেমটা রয়েছে। আর রিচিক বলেই দিয়েছে যে ও MS ধোনির মতো খেলতে চায়, ক্রিকেট প্লেয়ার হতে চায়, এবং সেটা একদম ইন্ডিয়া টিমে। ক্রিকেটের মাঠে কিন্তু আমরা একজন অভিভাবককেও পেয়ে গেছি, একজন শিশুকে ছোট থেকে বড় করার একদম অনিয়মিত প্রচেষ্টা কিন্তু করে চলেছে সেই অভিভাবককে আমরা পেয়ে গেছি। একটু কথা বলে নেব যে তার কি মতামত। কি নাম দাদা আপনার? আমার নাম সঞ্জয় রায় গোষ্ঠীপতি। আচ্ছা সঞ্জয় বাবু, একটা কথা বলুন যে আপনার ছেলে তো এই এখানে ক্রিকেট শিখছে, তো ক্রিকেটই কেন? এখানে পাশাপাশি টেনিস আছে এবং অন্যান্য অনেক খেলা শেখানো, ক্রিকেট অন্যান্য খেলাও খেলে, যে বাস্কেটবল বা অন্যান্য, কিন্তু ওর ক্রিকেটটাই পছন্দ করে, সেই হিসাবে ও ভীষণভাবেই ক্রিকেটের ফ্যান আর কি। আচ্ছা, কোথাও কি এটা আপনার একটু আছে যে আপনি খেলতে চাইছেন এরকম? না, আমার ছোটবেলায় খেলাধুলায় খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু সেভাবে সুযোগ পাইনি। তখনকার দিনে তো এরকম ক্রিকেট কোচিং ক্যাম্প ফ্যাম্প সেরকম ছিল না, এখন সুযোগ হয়েছে তাই এই কাজে লাগাচ্ছি আর কি। তো কতটা আপনার কতটা মানে আপ্লুত আপনি যে এখানে আপনি DKS একাডেমিতে করেন? এখানে যারা স্যাররা আছেন বা টিচাররা যারা আছেন খুবই সহযোগিতা করেন এবং বাচ্চাদের ওপর যথেষ্ট যত্ন নিয়ে শেখান, খুবই ভালো। মানে আমি খুবই খুশি আর কি। আমরা কিন্তু এখন পেয়ে গেছি যে বেঙ্গল গ্রেড 1 আম্পায়ার, এবং তিনি কিন্তু CAB বেঙ্গলের আম্পায়ার জয়েন্ট সেক্রেটারি। তো তার সাথে কথা বলে নেব এবং শুনে নেব যে তার কি এক্সপিরিয়েন্স এই ক্রিকেট নিয়ে। সুবীর বাবু, একটা কথা বলুন, আপনি এমন যে মাঠটাকে সব থেকে কাছ থেকে আপনি দেখেন যখন খেলাটা চলে, কি মনে হয় আগের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল বা এখন যেই রুলস অ্যান্ড রেগুলেশন, তার মধ্যে কি বদল এবং তার পজিটিভ বা একটু নেগেটিভ দিক সেটা যদি একটু বলেন? রুলস রেগুলেশন খেলা যখন শুরু হলো তখন থেকে কিন্তু আছে, এবারে আস্তে আস্তে কী হয় ওগুলো চেঞ্জ হয়, বিভিন্ন প্রতি বছর কিছু কিছু যখন প্রবলেম দেখা দেয় তখন একটা রুলসটাকে তৈরি হয়, বাইলস তৈরি হয়, এবং সমস্ত টুর্নামেন্টে একটা করে বাইলস থাকে। কিন্তু CAB MCC একটা কিন্তু মাদার ল তৈরি করেছে, তার উপর সেইটাকেই ভেঙে ভেঙে বিভিন্ন টুর্নামেন্টের জন্য বাইলস তৈরি করা হয়, এবং এই রুলসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখুন আগে দেখবেন আপনারা, আমি ছোটো একটা উদাহরণ দিচ্ছি, আগে দেখবেন আপনারা একটা ব্যাটসম্যান যদি মানে অসুস্থ হতো বা পায়ে টান ধরতো, সে কিন্তু একটা সাবস্টিটিউট রানার হিসেবে নিতে পারতো, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি দেখলো যে সেটা একটা মানে একটা টিমকে কিন্তু ফেভার করা হচ্ছে। এখন এই MCCগুলো চিন্তা ভাবনা করার পর কি এখন ওই সাবস্টিটিউট ব্যাটসম্যান যদি রানারটা চেঞ্জ করে দিল, মানে সে যদি অসুস্থ হয় বা টান ধরে আর কিছু, সে বাইরে চলে যাবে, পরে ব্যাট করতে নামবে। তার মানে একটা প্লেয়ারকে ধরুন একটা অনেক সময় কী হতো, এই যে রুলসটাকে কিন্তু কেউ ইউজ করতো, ধরুন একটা প্লেয়ার পায়ে একটু লাগলো, একটা খুব দ্রুত গতির ব্যাটসম্যানকে না বলে যে জোরে রান নিতে পারে, এইরকম অনেক কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে রুলস। তার মানে এটাকে আপনি পজিটিভ হিসেবেই ভাবছেন যে এগুলো এটার একটা সদার্থক দিক রয়েছে? রুলসগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু থেকে শিখে চেঞ্জ হচ্ছে, তার মানে পজিটিভিটিটা অনেক বেশি আছে বলেই এটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। সেই মানে এগুলো অনেক
কার্যকরী হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, কোভিড কালে তো আপনাদের এই খেলাগুলো বন্ধ ছিল, তখন আপনি ক্রিকেট এক্সপার্ট হিসেবেও কাজ করেছেন, সেটা একটু অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করুন। আমার হলো মানে আগে 13 বছর ক্রিকেট খেলেছি, এখন 23 বছর আম্পায়ারিং করি। প্রায় একটা 40-42 বছরের বয়স মানে হয়ে গেল আমার। হ্যাঁ, আমি যখন কোভিডে খুব এফেক্ট হলো সমস্ত সারা ভারতের সমস্ত লোক কোভিড এফেক্ট হলো, তখন আমাদের এই মানে একটা ইনকামের জায়গা বন্ধ হয়ে গেল। তখন আমি আস্তে আস্তে এই জায়গাটা আমি আস্তে আস্তে শুরু করলাম এবং তখন ক্রিকেট এক্সপার্ট হিসেবে শুরু করলাম এবং মোটামুটি বেশ ধরুন কিছু ইউটিউব চ্যানেল আছে, কিছু এমনি লাইভ আছে, সেগুলো আমরা করতে করতে বেশ কিছু ভালো করলাম কাজ। তার ফলে এখন কিন্তু আমি প্রায় ধরুন 4 থেকে 5টা চ্যানেলের আমি কিন্তু আমার কন্ট্যাক্ট হয়েছে আইপিএলের জন্য আর কি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, যে আপনার তো এই দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুপ্রেরণা দিয়েছে, হতাশা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, একটা দুটো অভিজ্ঞতা শেয়ার করুন না, কিছু একটা। আমার মনে হচ্ছে আমি প্রচুর অভিজ্ঞতা আছে, কিন্তু তার মধ্যে একটা সবচেয়ে বড় যেটা বলছি, একটা খেলা হচ্ছে কল্যাণীতে, তখন কল্যাণীতে ক্রিকেট খেলা হচ্ছে ইস্ট জোন ভার্সেস বেঙ্গল। একটা দিলীপ ট্রফি খেলতে যাবে ইস্ট জোন, তারা ম্যাচ খেলছে এবং সেই ম্যাচে কিন্তু সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন, কিন্তু ইস্ট জোনের ক্যাপ্টেন, আমি একটা আম্পায়ার ছিলাম। আমার মনে আছে সেটা আমি এখনও ভুলবো না, যে সৌরভ গাঙ্গুলিকে আমি লেগ সাইডে আউট দিয়েছিলাম এবং আমার মানে আমি 200% শিওর ছিল, কিন্তু ওদিকে ব্যাট করছে সৌরভ গাঙ্গুলি, সে তখন কিন্তু ভারতবর্ষের ক্যাপ্টেন তখন সেই জন্য একটু চিন্তা ভাবনাতেও ছিলাম। কিন্তু পরে আমি যখন বাইরে বেরিয়েছি সন্ধ্যাবেলা, আমরা যখন বড় টিভিতে দেখলাম যে দ্যাট ইজ এ গুড ডিসিশন, কিন্তু এটা আমার কিন্তু দারুণ মোটিভ করেছিল আমাকে, এবং মোটিভেশনটা অনেক ভালো করেছিল আমাকে এটার জন্য। আম্পায়ার হিসেবে কি মনে হয় যে দায়িত্বটা কতটা ইম্পর্টেন্ট, এবং আম্পায়ার তো একটা বলতে পারেন যে সেই মাঠটাকে কাছ থেকে দেখছে, কি মনে হয় যে আম্পায়ারের দায়িত্বটা কতটা? এখন মডার্ন ক্রিকেটে কিন্তু আম্পায়ার কিন্তু বিশাল দায়িত্ব দিচ্ছে একটা, কিন্তু দেখবেন আপনারা একটা আম্পায়ারকে এখন কিন্তু বাইরে থেকে সাহায্য করছে, যেমন থার্ড আম্পায়ার সাহায্য করছে, নো বলটা সে দেখে দিচ্ছে, তারপরে এনি যেমন রেফারেলে সে দেখে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা আম্পায়ার না, এই যে পিসিটি প্লেয়ার্স কন্ট্রোল টিম, আম্পায়ার, স্কোরার, ম্যাচ রেফারি, এরা একটা টিম করে, এরা কিন্তু দারুণ রেসপন্সিবিলিটি, এবং তারা ভালো কাজ করছে বলে কিন্তু আজকে এত ভালো ভালো খেলা আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই আমরাও দেখতে পাচ্ছি। সেই জন্য বলছি যে আম্পায়ারিং কিন্তু একটা চ্যালেঞ্জিং এখন হয়েছে দাঁড়িয়েছে এখন, এবং আস্তে আস্তে আম্পায়ারিংয়ে পয়সাও প্রচুর আসছে এবং একটা চ্যালেঞ্জ, মানে এরকম অনেক দেখবেন আপনার আম্পায়ার ভারতবর্ষে আছে, তারা কিন্তু এইটার উপরে তার জীবিকা কিন্তু। এখানে কতজন খেলোয়াড়, কিভাবে আপনারা কাজ করেন? আমাদের প্রথমত আমাদের এই ক্রিকেট কোচিং সেন্টারটা শুরু হয় 1983 সালে। তখন সেই সময় কোচ ছিলেন সম্বরণ ব্যানার্জি, প্রদ্যুৎ মিত্র, মানে যিনি আর কি কপিল দেবকে কোচিং করিয়েছে, দেবু মুখার্জি, বিভিন্ন ধরনের কোচ ওনারাই নিয়ে এসেছিলেন এখানে, প্রথম শুরু করেন। তারপরে পরবর্তীকালে ওনারা যখন বয়স হয়ে যায় ছেড়ে দেয়, তারপরে আমাদের বিভিন্ন কোচ ওনারাই রিক্রুটমেন্ট করে দিয়ে যায়। এখন বর্তমানে তিনজন হচ্ছে গিয়ে রঞ্জি ট্রফি প্লেয়ার আমাদের এখানে প্র্যাকটিস করাচ্ছে। একজন হচ্ছে ত্রিপুরার হয়ে খেলেছে, একজন হচ্ছে বিহারের হয়ে খেলেছে, আর একজন হচ্ছে গিয়ে রেল রঞ্জি ট্রফি খেলেছে। 3 জন, এই 3 জন প্লাস হচ্ছে গিয়ে আরও 7 জন, আমাদের টোটাল 10 জন কোচ আছে। আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের প্রায় 250-এর ওপর। হ্যাঁ, শুধু আমাদের ক্রিকেটটা নিয়ে আমাদের ভাবি না আমরা, আমাদের ফুটবল আছে, ক্রিকেট আছে, যোগাসন আছে, মাল্টিজিম আছে, টেবিল টেনিস আছে, জিমন্যাস্টিক আছে, সুইমিং পুল আছে। আমাদের যারা ক্রিকেট যারা খেলে বা ফুটবল যারা খেলে, আমাদের সব ধরনের জিম করতে সুযোগ দিই আমরা, যারা জিমের বয়স হয়ে গেছে, যারা সাঁতারের জন্য রেকমেন্ড করে অনেক সময় ডাক্তার বা তখন আমরা সাঁতারগুলো করাই। আমাদের একটার পর একটা প্রতি বছরেই লেগে রয়েছে, সারা বছরে আমাদের 10-12টা করে প্রোগ্রাম মাঠে। তার মানে একজন সঠিকভাবে ক্রিকেট খেলোয়াড় হতে গেলে যা যা অ্যাকোমোডেশন দেওয়ার আপনারা সব কিছু, এবং কি ঠিক দেন সেগুলো যদি একটু শেয়ার করেন। আসলে আমাদের এখানে প্রথম হচ্ছে বলি, আমাদের এখানে 7 বছর বয়স থেকে আমরা অ্যাডমিশন শুরু করি। এবার তাদের হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের ভাগ করা আছে, 15 জন 20 জন করে গ্রুপ, এক একজন কোচের কাছে আমরা ওইভাবে ভাগ করে দিই। সেইখান থেকে আমাদের মূল যে কোচ, মানে যারা আন্ডার 13 সিএবি খেলবে, আন্ডার 15 সিএবি খেলবে, তখন ওইখান থেকে বাছাই করে আমরা ছেলে নিয়ে এসে ওইখানে করি। দেওয়ার পর ওইখান থেকে আমরা যেহেতু সিএবি অ্যাপ্লিকেশন নেওয়া আছে, আমাদের সিএবিতে
আন্ডার 15 টিম আছে, আন্ডার 13 টিম আছে। আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট আমরা খেলি, সেখানে আমাদের ফার্স্ট ডিভিশন টিম আছে। হ্যাঁ, সেই টিমে আমাদের এখানে যারা প্লেয়াররা আছে ম্যাক্সিমাম প্লেয়ার ওখানে খেলে। আবার আন্ডার 15 একটা টুর্নামেন্ট হয় ওদের, আমাদের জেলার, সেই টুর্নামেন্টেও আমরা অংশগ্রহণ করি। সৌরভ গাঙ্গুলি থেকে সচিন তেন্ডুলকার কিংবা গৌতম গম্ভীর থেকে বিরাট কোহলি, আজকাল সবারই যেন এই ইচ্ছে জানা হওয়ার এবং ইচ্ছে জানার সাথে সাথে এই স্বপ্নটা যেন আপামর বাঙালির জড়িয়ে রয়েছে। এই যে এইখানে তুমি ক্রিকেট খেলছো, কিভাবে নিজের স্বপ্নটা দেখছো এবং কি হতে চাও, কি ব্যাপার সেটা একটু বলো। স্বপ্ন বলতে আমরা এখানে আমাদের কলকাতা মাঠে খেলি, সেকেন্ড ডিভিশন টিমে খেলছি। আর আমাদের ডিস্ট্রিক্টের এবছর আমরা উঠেছি ফার্স্ট ডিভিশন টিমে। স্বপ্ন বলতে চাইছি যে একটু রঞ্জি খেলার জন্য, বেঙ্গল খেলার জন্য, এটাই আমাদের স্বপ্ন। কি কি প্রিপারেশন নাও? এই যে এটা তো একটা রীতিমতো সাধনা, এই সাধনাটা করার পেছনে প্রিপারেশনগুলো কি? প্রিপারেশন বলতে ওই আমাদের যে কলকাতা মাঠে খেলি যে ক্লাবের হয়ে, সেখানে যাতে ভালো রান করি, এবার ওখান থেকে বেঙ্গল টিমে যাতে ডাক পাই, আন্ডার 23 আন্ডার 29 টিমে যাতে চান্স পাই, এটাই। আর এইখানে যে ক্রিকেট খেলছো, তোমাদের ক্লাব তোমাদের কতটা সাপোর্ট করে এবং তারা তোমাদের পেছনে ভূমিকা অভিভাবক হিসেবে কতটা রয়েছে সেটা একটু জানাও। সাপোর্ট আমাদের সব দিক দিয়েই সাপোর্ট করে। আমাদের সপ্তাহে 4 দিন প্র্যাকটিস করতে বলে, বা আরও যদি প্র্যাকটিস করতে হয় সকাল থেকে, সব কিছুই দেয় আমাদের ক্লাব, ব্যাট বল সব কিছুই দেয়। তুমি কি করো অ্যাকচুয়ালি? আমি আসলে উইকেট কিপার, ব্যাটসম্যান। আচ্ছা, অলরাউন্ডার। স্বপ্নটা কি, কিভাবে নিজেকে দেখতে চাও? স্বপ্নটা বলতে আমি ছোট থেকে দেখে এসেছি যে সব আমাদের সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এরাও খেলছে, এরাও খুব হার্ড ওয়ার্ক করে আজকে একটা ভালো জায়গায় এসছে। আমিও চাই যে এটা বড় জায়গায় যেতে চাই, তাই জন্য আমিও হার্ড ওয়ার্ক করতে চাই, করে আমি এটা বড় জায়গায় যেতে চাই। এই যে তুমি ক্রিকেটটা খেলছো, এর পেছনে কতটা নিজেকে সময় দাও, বা কি কি কাজ করে, সমস্ত কিছু করে এই যে ক্রিকেটটা খেলছো, কি কি কাজ করো সেটা একটু বলো। কাজ বলতে এখন স্কুলে পড়ি, তো এখন বাড়িতে সবাই খুব সাপোর্ট করে, বন্ধুবান্ধব সবাই খুবই সাপোর্ট করে প্র্যাকটিস আসলে। তো তেমন কিছু না, এখন পড়াশোনা হচ্ছে আর ক্রিকেটই খেলা হচ্ছে। সকালে উঠতে হয়, প্র্যাকটিস হয়, মানে ভালো করে ডায়েট ফলো করতে হয়। খেলার সাথে একটা চোটের কিন্তু একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, যে খেলতে গেলে চোট লাগবে, কিন্তু এই চোটের যখন তাদের চোট হয়, তারা অনেক সময়, বিশেষ করে খেলোয়াড়রা, ডিমোটিভেট হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রে চিকিৎসকরা বলেন যে আপনারা খেলতে পারবেন না এরপরে, বা আপনার এরপরে এই খেলাটা উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু খেলোয়াড়রা ডিমোটিভেট হয়ে যাচ্ছে অনেক, এবং তার সাথে সাথে তাদের অভিভাবকরা যে অনেক স্বপ্ন নিয়ে তারা তাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অবদানগুলো কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। খেলার সাথে সাথে চোটটা একদম অঙ্গাঙ্গভাবে জড়িত, সেটা প্র্যাকটিসেও চোট লাগে, আমরা দেখেছি প্লেয়াররা যখন আসে, বা তাদের ফাইনাল ম্যাচেও চোট আসে। তো এটাতে একটা যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রপার ওয়ে অফ রিহ্যাবিলিটেশন কিন্তু এই নয়, আমাদের কাছে অনেকের কাছে কনসেপ্ট আছে যে ইনজুরি হলে তখন রিহ্যাবিলিটেশন। এটাতেও কিন্তু ট্রেনিংয়ের সময় বেশ কিছু প্রিকশন মেজার, কিছু প্রিভেনশন, কিছু স্পেসিফিক ফিজিক্যাল ট্রেনারও তো করাচ্ছেই, তাছাড়াও রিহ্যাব এক্সপার্টকে কনসাল্ট করা উচিত। কেন, কিছু জিনিসের কিছু বলে দেওয়ার থাকে, বা কিছু ট্রেনিং এক্সট্রা থাকে যেটা ইনজুরিকে প্রিভেনশন করে। ফার্স্ট থিং সেটা করা দরকার। নেক্সট হচ্ছে যখন ইনজুরি ঘটছে, প্রপার অ্যাসেসমেন্ট, প্রপার ডায়াগনোসিস বাই দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। খুব লেন্দি হলে সেটার হয়তো খুব আর্লি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে তার ইমপ্রুভমেন্ট অনেক বেটার হতো, সেটা অনেক সময় হয় না। যখন পেশেন্ট আসে বা প্লেয়াররা আমার কাছে আসে, সেটা আমি দেখি যে অনেক লেট আসছে। সেক্ষেত্রে প্রপার টাইমলি ডায়াগনোসিস করে প্রপার টাইমলি ট্রিটমেন্টটা শুরু করা খুব ইম্পর্টেন্ট। এবং এই রিহ্যাবিলিটেশনে যে যখন হচ্ছে, এই রিহ্যাবিলিটেশনের প্রোটোকলটাতে খুব সায়েন্টিফিক ওয়েতে, যেমন আমরা ACSM প্রোটোকল ফলো করি, আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন। তো তার সাথে সাথে কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্টটাকে ইনকর্পোরেট করা,
কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের মেন ফোকাসই থাকে যে অ্যালাইনমেন্ট কারেকশন ইন এ বডি। যখন সেটা কোনো প্লেয়ার্স হোক বা এনি ইন্ডিভিজুয়াল পার্সনের যখন ইনজুরি হয়, অ্যালাইনমেন্টটা তার বডির কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে তার যদি অ্যাঙ্কেলে ইনজুরি হয়, দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য স্পাইন উইল গনা চেঞ্জ, বিকজ অল আর কানেক্টেড। হ্যাঁ, তো এইভাবে রিহ্যাবিলিটেশনটা যখন হচ্ছে, তার অ্যালাইনমেন্ট কারেকশন থ্রু কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট, it is very necessary, then rehabilitation will be in a proper way. আচ্ছা, তার মানে আপনি বলছেন যে যখনই চোট লাগবে ঠিক জায়গায় সঠিক সময় এই চিকিৎসাটা করলে আমরা ঠিকঠাক ভাবে আবার খেলায় ফিরে আসতে পারি। তো তার জন্য যে কি কি কাজ করতে হবে সেটা যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, সেটাই আমি বলছি, যখন ইনজুরি হচ্ছে তখন প্রপারলি ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইমলি যে কাউকেই দেখানো প্রপার ডায়াগনোসিসটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং ডায়াগনোসিসটা করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্টটাকে স্টার্ট করতে হবে। আর ডিমোটিভেট হওয়ার তাহলে কোনো ব্যাপার না, ডিমোটিভেটের ব্যাপার নেই, কারণ এটার জন্যই বলবো নেই যে একদম যে এন্ড তো তা নয়, ডেফিনেটলি দের ইজ এ ওয়ে। তো সেই ওয়ে আউটটা পাওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্য ট্রিটমেন্ট নিড টু বি ডায়াগনাইজড অ্যান্ড নিড টু বি ট্রিটেড ইন এ প্রপার ওয়ে। যখন আপনি প্লেয়ার ছিলেন অ্যান্ড এখন কর্মকর্তা, সিএবির প্রেসিডেন্ট, এটা একটা বিশাল বড় দায়িত্ব, কি ডিফারেন্ট মতামত? অনেস্টলি খেলা অনেক ইজি। মানে ওখানে আমি যেতাম 22 গজে খেলতে, ব্যাট আমার হাতে থাকতো, মানে 1:1। মানে আমি যদি ভুল করি আই এম রেসপন্সিবল ফর দিস, যদি ভালো খেলি অ্যাপ্রিসিয়েশন ইজ ওয়েটিং ফর মি। বাট এখানে কি আছে না, ইউ হ্যাভ টু হ্যান্ডেল 100 ক্লাবস উইথ 18 districts, universities, so 143 members, so everybody has got a different mindset, so you have to read everybody's mindset, সবার মন বুঝে আপনাকে every step you have to take, কারণ এখানে কিছু হলে then everybody is going to blame you, মানে কি হচ্ছে এটা। So I think it's easy to play cricket than to be a president of an association like CAB. যখন ক্রিকেটার ছিলেন, অ্যাজ এ খেলোয়াড় হিসেবে যেই সুযোগগুলো পাননি, অ্যাজ এ দায়িত্বপ্রাপ্ত একজন প্রেসিডেন্ট হিসেবে আপনি কি সুযোগগুলো সেই ক্রিকেটার বা যেই বাংলা থেকে যারা খেলতে আসছে তাদেরকে দিচ্ছেন? দেখুন, ক্রিকেটটাকে না আমি দুরকমভাবে দেখি, যেটাকে আমরা একটা ছোটোবেলায় পড়তাম না, বিফোর ক্রাইস্ট অ্যান্ড আফটার ক্রাইস্ট। ক্রিকেটও আমি সেরকমভাবে দুটোকে ভাগ করেছি, এক হচ্ছে বিফোর আইপিএল এরা অ্যান্ড আফটার আইপিএল এরা। আমরা যখন খেলেছি তখন ক্রিকেটে এই যে ফেসিলিটি এখন প্লেয়াররা পায়, যেটা আমি মনে করি পাওয়া উচিত, আরও বেশি পাওয়া উচিত, তার আমরা 1/10 তো পেতাম না, কারণ তখন এইসব জিনিস আমরা জানতামই না। যেমন আজকে আপনি দেখবেন কলকাতা শহরে এভরি কিলোমিটার আপনি গেলে ইউ উইল সি আ BMW, ইউ সি আ মার্সিডিজ, ইউ সি অ্যান অডি। আমরা তখন কি দেখতাম? অ্যাম্বাসেডর অ্যান্ড ফিয়াট, দেন কেম দ্য মারুতি এজ। তো ক্রিকেটও ওই রকমই ছিল আমাদের সময়। ক্রিকেটে আমাদের মেন ইমোশনস ছিল, আর আমাদের উই শুড প্লে ফর ফার্স্ট স্টেট, দেন ফর ইন্ডিয়া। উই নেভার থট অফ মানি। তখন ইন্ডিয়ান ক্রিকেটে পয়সা ছিল না। ইন্ডিয়ান ক্রিকেটে যদি পয়সা না থাকে তাহলে ডোমেস্টিক ক্রিকেটে কী করে থাকবে? Our staying was very ordinary. We used to travel by train, 2-tier AC, but that was the facility we used to get. Traveling by flight to play a Ranji Trophy match or a Dilip Trophy match, even a Irani Trophy match, it's not possible. আমি বলছি আপনাকে একটা ঘটনা। My first Irani Trophy match in 89. I was in Delhi. Sachin Tendulkar wrote a first Irani Trophy ছিল, and we were staying in some Ranjit hotel with রুমের সাইজ এত কম ছিল যে কিট ব্যাগ রাখলে আপনি ঘরে ঢুকতে পারবেন না। সো আমরা দুটো করে প্লেয়ার থাকতাম তখন, এখন তো একটা প্লেয়ার একটা রুমেই থাকে। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেজ হোটেল। নন ভেজ খেতে হলে আপনাকে বাইরে থেকে আনতে হবে, নাহলে বাইরে গিয়ে খেতে হবে। উই ইউজ টু গো টু গ্রাউন্ড উইথ নর্মাল বাস, নো এসি বাস। সো দ্যাট ওয়াজ ক্রিকেট ইন দোজ ডেজ। যেটা বললাম, মানি, পয়সা ছিল না। বাট স্লোলি যেটা আমি বললাম, অ্যাম্বাসেডর থেকে মারুতি যুগ এলো 96-এ, আফটার মিস্টার ডালমিয়া বিকেম দ্য প্রেসিডেন্ট। টিভি রাইটস
কিছু ইনকাম হলো বোর্ডের, বোর্ড স্টার্টেড আর্নিং মানি, ইন্ডিয়ান ক্রিকেট স্টার্টেড ডেভেলপিং বিকজ ফেসিলিটি বাড়তে লাগলো, প্লেয়ার্স ইউজ টু গেট মানি, দে ইউজ টু মোটিভেট দেমসেলভস। কারণ দেখুন একটা জিনিস আমি মনে করি, আপনি যে সময়টা কোথাও দিচ্ছেন, ওয়েদার ইন স্পোর্ট, ওয়েদার ইন স্টাডিজ, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট রিটার্ন, নাহলে একটা লেভেলের পর ইউ উইল স্টার্ট লুজিং দ্য ইন্টারেস্ট। আগেকার দিনে কী হতো, আমরা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম, লাইক আই প্লেড ফর 10 years, আই রিটায়ার্ড অ্যাট এজ অফ 29। আজকের দিন হলে আই উড হ্যাভ রিটায়ার্ড এজ অফ 39, বিকজ এখন এত ফেসিলিটি ক্রিকেট থেকে, ক্রিকেট ইজ এখন লোকের একটা ইটস লাইভলিহুড। you can maintain a very good lifestyle by playing only first class cricket all over for the whole year, not only men's cricket, women's cricket. We are very much focused. আর বেঙ্গল, আমি এইটুকু বলতে পারি, যা ফোকাসড আছে এখন ক্রিকেটে, আই ডোন্ট থিঙ্ক যে সব স্টেট এত ফেসিলিটি, এত ফোকাস দিয়ে প্লেয়ারদের আমরা প্রমোট করছি না, গো অ্যান্ড প্লে ক্রিকেট। উই ডোন্ট থিঙ্ক অফ এনিথিং। আমরা একটাই ভাবি যে প্লেয়ার্স শুড বি ওয়েল প্রোভাইডেড উইথ অল দ্য ফেসিলিটিস সো দ্যাট দে ক্যান ডেভেলপ। কারণ আপনি যদি ফেসিলিটি না দিতে পারেন প্লেয়ারদের, কখনো ডেভেলপ করতে পারে না। উইমেন্স ক্রিকেটটা সিএবি কতটা গুরুত্ব দিয়ে দেখছে? উই আর ভেরি ভেরি ফোকাসড। কারণ ইফ ইউ সি আওয়ার রেকর্ডস ফর লাস্ট 4-5 years, আপনি দেখবেন উইমেন্স ক্রিকেটে উই হ্যাভ অলওয়েজ রিচড দ্য ফাইনালস। এজে মানে আন্ডার-23 এসবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আগে বাংলার ক্রিকেটাররা এত সুযোগ পেত না, এখন পাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো ড্রব্যাক থেকেই যাচ্ছে, যেরকম একটা মাঠের কন্ডিশন রয়েছে, সেটা যদি আপনি একটু বলেন। দেখুন, মাঠের যেটা আপনি বললেন, দ্যাট ইজ ভেরি ট্রু। আমাদের যদিও এখন অনেকগুলো বড় মাঠ আছে, বাট স্টিল উই আর শর্ট অফ বিগ গ্রাউন্ডস। কারণ ছোটো মাঠে খেললে না ক্রিকেটের কী হয়, যে এখন যখন ছোটো মাঠে খেলে প্লেয়াররা যখন বড় মাঠে খেলতে যায়, আমি দেখি যে তাদের একটা প্রবলেম ফেস করে, বিকজ 70 years গ্রাউন্ডে খেলা আর আমাদের ময়দানে ধরুন 45 years গ্রাউন্ডে খেলার মধ্যে ইটস হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো আমাদের একটা এরকম কথাবার্তা চলছে, যেটা গভর্নমেন্ট হেল্প যদি আমরা মাঠ পাই, এক্সপেক্টেড যে আমরা হয়তো পেয়ে যাব, তাহলে আমরা যদি দুটো মাঠ এখন আমরা পেয়ে যাই, which provides a 65 years boundary circle, that will help us a lot.